একটা হবে না, এটা একটা হবে না। ও তাহলে ওনাকে বলতে হবে। ওনাকে বলেছি। এইটা একটু আসছে না। লাইটটা পেছনে সে হোক, থাক, ছেড়ে দে। দেখো তো তুমি সোজা 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 তোমার পেছনে চলে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছি না, এই যে জয়েনিংটা আসছে না। এখানে এসছে। না, এখানে এগুলো আসছে না। হ্যাঁ, ওখানটায় মানে এগুলো আসছে না। এখানে কমেন্টগুলো কিছু মানে দাও। নমস্কার, আমি মৌসুমি পাল, সৃজনী বুটিক। আজকে আমি এসেছি একটা বিশেষ কথা বলার জন্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মন মেজাজ একবারই ভালো নেই। তো আমি বেনারস গেছিলাম। বেনারসে গিয়ে ওখানে লাইভও করেছি, সেটা তোমরাও দেখেছো লাইভটা, এবং খুব এনজয় করে আমি লাইভটা ওখানে করেছি আর কি। তারপরে আমার পার্ট 1 লাইভটা করার কথা ছিল। পার্ট 1 করেছি আমি, পার্ট 2 পার্ট 3 এরকম লাইভ করার কথা ছিল, কিন্তু লাইভটা আমি করবও ঠিক করেছিলাম। উইভার্সদের সঙ্গে সবকিছুই কথাবার্তা আমার সব ঠিক হয়ে গেছে। হঠাৎ করে খবর পাই, মানে আমি তো দিদি বলছেন, দিদি তোমার শরীরটা কি ভালো নেই? শরীর ভালো আছে গো, মন ভেঙে গেছে আমার। বলি, সেটাই বলার জন্য এসেছি যে আমি তারপরে পরের দিনকে সেদিনকেই পরের দিন আমি লাইভ করব বলে আমি ঠিক করেছিলাম। রাত্রিবেলা হঠাৎ করে এখান থেকে খবর গেছে যে আমার বড় যা নার্সিংহোমে ভর্তি হয়েছে। মানে হার্টের প্রবলেম ছিল, সুগার ছিল প্রচুর, এবার ভর্তি হয়েছে। এবং আমার ছেলে এখান থেকে সব কিছুই করে তাকে অ্যাপোলোতে ভর্তি করেছে। ওই খবর পাওয়ার পর আমি সকালবেলায় উঠে ডিসাইড করি যে আমি চলে আসবো ওখান থেকে। এবং যখন আমি রেডি হচ্ছি তখন আমার কাছে খবর গেছে আমাদের ওখানে যে আমার দিদিভাই আর নেই। আমার বড় যা, আমার দিদিভাই এক্সপায়ার করেছে। তো আমি বাই রোড গেছি আর কি। তো আমাকে ওখান থেকে সঙ্গে সঙ্গেই আমি মোটামুটি আসবো বলে রেডি হচ্ছিলাম। তাও ভেবেছিলাম একটু গেছি যখন বিশ্বনাথ দর্শন করব, একটু পুজো দিয়ে আসবো আমি। তো পুজো দিয়ে আসবো বলে আমি ঠিক করেছিলাম, মানে সেরকম একটা প্রস্তুতি নিচ্ছি, কারণ দিদিভাই এর আগেও ভর্তি হয়েছিল আর কি 2-1 বার। আমরা নিয়ে গিয়ে করেছি। তো যতবারই করেছি দিদিভাইয়ের ধারণা ছিল ফিরবে না, কিন্তু আমি কোনো কথাই দিদিভাই শুনতাম না। অনেক কথা আমাকে বলার চেষ্টা করতো, কিন্তু আমি না শুনে ভর্তি করতাম এবং ফিরে আসতো। তো এবার আমি ছিলাম না, কিন্তু এবার দিদিভাই আর ফিরলো না। কেন ফিরলো না, কিসের জন্য ফিরলো না জানি না। তো ভেন্টিলেশনে দিয়েছিল লাস্ট অব্দি, দিদিভাই আর পারেনি।
দিদিভাই আর পারেনি নিতে সেটা। তো দিদিভাই ওখানেই চলে গেল। আমি বাই রোড ফিরে আসছি, তখন আমার মনে হচ্ছে যেন 12 ঘন্টাটা যদি 12 মিনিট 12 সেকেন্ড হতো আমার কাছে খুব ভালো হতো। দিদিভাইয়ের মেয়ে তো বাইরে থাকে, আমস্টারডামে থাকে। তো আমার ছেলেই এখান থেকে সব করেছে। আমার ছেলে সেদিনকে মানে ফ্রাইডে ছিল, রথ ছিল না, স্যাটারডে ছিল না, ফ্রাইডে ছিল, রথের জন্য ওর একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, চলে এসছে বাড়িতে। আসার পর দিদিভাইকে বাড়িতে অক্সিজেন থাকতো, সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়েছে, পালস মিটার দেখেছে, পালস মিটারটা ডাউন হয়ে গেছে, আমাদের খবর দেয়নি। তো ও সঙ্গে সঙ্গে অ্যাপোলোর অ্যাম্বুলেন্স ঠিক করে দিদিভাইকে নিয়ে চলে গেছে। আমি বাবলার কাছে সব খবর শুনি, তারপরে ছেলের সঙ্গে যোগাযোগ করি। আমার দেওরটা তখন সবাই ওই নার্সিংহোমে হসপিটালে চলে গেছে। কিন্তু পরের দিন অবধি আর থাকলো না, আমরা আসা অবধি দিদিভাই আর থাকলো না। আর যে ডাক্তার দেখতেন উনি কোনোদিন জানতে পারেননি যে দিদিভাইয়ের মানে ছেলে নেই। আমার ছেলেকেই সবসময় ছেলেই ভাবতো। তো উনি ফোন করে আমার ছেলেকে বলেছে, তুমি এসো, এরকম ভেন্টিলেশনে যাচ্ছে তোমার মা আর কি। তো ও চলে গেছে, গিয়ে ভেন্টিলেশনে গেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু দিদিভাই ফিরলো না। তো আমি সারা রাস্তা যখন আমার স্মৃতির পাতাগুলো উল্টাই না, খাতার পাতা যেমন উল্টাই, আমি উল্টাতে উল্টাতে এসেছি। কিন্তু দিদিভাইয়ের সঙ্গে না আমার এতটুকু, মানে এইটুকু কোনো মনোমালিন্য বা আমাদের দুজনের কোনো রকম কথা কাটাকাটি আমি স্মৃতি হাতড়ে পাইনি। কিন্তু আমি স্মৃতি হাতড়ে পাইনি, কারণ আমরা দুজনকে না সবাই, আমি ফটো দেখাবো আমার দিদিভাইয়ের, একদম কোনো ফিল্ম স্টারকে দিদিভাই হার মানিয়ে দেবে এইরকম ছিল। বিয়ে হয়ে আসার পর গায়ের রং ছিল একদম মাখনের মতো, স্কিন ছিল মাখনের মতো, মনটা ছিল একদম কি বলবো যে উদার, মানে সেখানে সবার জায়গা থাকতো, শুধু বাড়ি শুদ্ধ সবার জন্য খোলা পাতা তার জীবন, তার হৃদয়টা ছিল। আমার বাপের বাড়ি কেউ কখনো সে ভাবিনি আমার বোনকে কখনো পরের বোন, কখনো আমার ভাইকে ভাবিনি পরের ভাই, এরকম মানে সে তার মনটাই ছিল উদার। আর আমি যখন বিয়ে হয়ে ছোটতে আসি, দিদিভাই খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, আমি এসে আমার সঙ্গী হিসাবে পাই। আর দিদিভাই সারাক্ষণই বলতো, এবং আমাদের যত আত্মীয় স্বজন সবার কাছে শুধু দিদিভাই বলতো যে আমি পরের জন্মে যেন মৌসুমীর মতো একটা বোন পাই, মৌসুমীর মতো যেন একটা যা পাই, আর আমার বরের মতো যেন দেওর পাই। ওদের জন্যই আমি বেঁচে আছি। আর আমার ছেলেটা মনে হয় কোনো জন্মে মনে হয় দিদিভাইয়ের ছেলে ছিল, না হলে এতটা আত্মার টান হয় না। আমার ছেলে আমাদের মাঝখানে কোনোদিন একটু বড় হয়ে যাওয়ার পাশে কোনোদিন শোয়নি, কিন্তু দিদিভাই দাদার মাঝখানে নির্দ্বিধায় শুয়ে পড়তো এবং সবসময় দিদিভাইয়ের পেছনে লাগতো। দাদা আদর করে তাকে শম্ভু বলে ডাকতো, আমার ছেলেও কিন্তু লাস্ট অব্দি তাকে শম্ভু বলেই ডাকতো, শম্ভু কি করছো। আর আমি ওপর থেকে দিদিভাইকে বলতাম, দিদিভাই কি করছো, দিদিভাই দিদিভাই বলে যখন ডাকতাম আমাকে হ্যাঁ গো করে উত্তর দিত, কানে না। আমার সব সময় সেইটাই ভাবছি যে হ্যাঁ গো, সারা বাড়ি শুধু হ্যাঁ গো করে করে বেড়াচ্ছে। আমরা মনের দিক থেকে কোনোদিন আলাদা ছিলাম না, মনের দিক থেকে আমরা সবাই জানে, আমাদের পাড়া প্রতিবেশী থেকে সবাই জানে। আর সবাই জানতো আমরা দুই বোন এক বাড়িতে বিয়ে হয়েছে। আমার মতনই হাইট, আমার থেকে অনেক সুন্দরী, কিন্তু হ্যাঁ গো, কিন্তু সারাক্ষণ আমি শুধু জিজ্ঞেস করতাম, দিদিভাই খেয়েছো, হ্যাঁ গো, সারাদিন শুধু হ্যাঁ গো। আর সবার কাছে, সব আত্মীয় স্বজনের কাছে বলতো আমি যেন মৌসুমীর মতো একটা বোন পাই, একটা দিদি পাই। আমাদের মধ্যে আজ পর্যন্ত একটা কথা কাটাকাটি হয়নি, খালি মানে মধুর স্মৃতি। আর আমাদের ছেড়ে দিলে, খাওয়া দাওয়া না দিলেও আমরা ঘন্টার পর ঘন্টা
মানে কাটিয়ে দিতে পারতাম। আমার বাটি কোথায়, আমার ঘটি কোথায়, দিদিভাইয়ের বাটি কোথায়, দিদিভাইয়ের ঘটি আমার ওপরে, আমরা কোনোদিন খোঁজ নিইনি, কোনোদিন না। এমনকি দিদিভাইয়ের নিচে গিয়েও দেখতাম আমার প্লেট পড়ে আছে, আমি কোনোদিন ওপরে আমার বলে তুলে আনতাম না। আমার ছোট জায়ের কথা বলি, সে তো 10 বছর বাদে বিয়ে হয়েছে, তার সঙ্গে আমাদের ভীষণ ভালো সম্পর্ক, কিন্তু দিদিভাইয়ের 5 বছর পর আমি এসছি, আমার 10 বছর পর ছোট জন এসছে, যার জন্য কি হয়েছে আমাদের বন্ডিংটা না দুই যমজ বোনের মতো। মনে হয় বোনেরা এরকম সম্পর্ক থাকে না। তো দিদিভাই যখন চলে যায় আর কি, আমার শাশুড়ি সবসময় বড় রানী, মেজ রানী, ছোট রানী বলেই ডাকতো। যখন আমি এসছি কাজের লোকরা সব যারা কাজ করতো আমাদের বাড়িতে তারা বড় রানী আর ছোট রানী বলতো। আমার শাশুড়ি বলতো বড় রানী এক পা ফেলে তো পেছনে মেজ রানী ফেলে, মেজ রানী ফিরে এক পা পিছিয়ে আসে তো বড় রানী পিছিয়ে আসে। আমি আমার শাশুড়িকে বলছিলাম যে তোমার বড় রানী চলে গেল মা, মেজ রানীকে ফেলে। দিদিভাইকে আমি বলছিলাম, দিদিভাই কোনো না কোনো জন্মে তো জানি না আমি জন্ম বলে কিছু আছে কিনা, পরবর্তীকালে আছে কিনা আমি সেটা জানি না, কিন্তু যদি কোনোদিন থেকে থাকে বা কোনোদিন যদি আমরা জন্ম নিই, আমি যদি তার বোন হিসাবে জন্মাই বা যা হিসাবে তার কাছে যাই, সে আমাকে চিনে নিতে পারবে তো? আমি বলেছি তুমি অনুভব করবে, আমিও করব, হয়তো আমরা তো জানবো না দুই বোন, আমি তোমার মৌসুমী ছিলাম, তোমার যা ছিলাম, হয়তো তোমাকে চিনে নিতে হবে, আমাকে মনের দিক থেকে অনুভব করে নিতে হবে। সেই জন্য আমি লাইভে আসতেও পারছি না, আমার ভীষণ কষ্ট ভেতরে, এত কষ্ট যে আমি নিজেকে কিছুতেই ঠিক করতে পারছি না। হয়তো তোমরা অনেক হোয়াটসঅ্যাপ এসছে আমার কাছে যে মৌসুমী তুমি ওখানে পার্ট 2 পার্ট 1 করে ছাড়লে, পার্ট 2 করবে না, পার্ট 3 করবে না, তুমি বেনারসে আর লাইভ করলে না, এরকম বহু কোশ্চেন আমার কাছে আসছে। অনেকেই শাড়ির জন্য আমি অনেককে উত্তর দিইনি, 2 দিন ধরে ফোন আমি দেখিনি, অনেক ফোন এসেছে যে তুমি এরকম, আমি ফোন ধরিনি তাদের, আমাকে ক্ষমা করবে কারণ আমি ফোন ধরার মতো অবস্থায় নেই, কাউকে আমি উত্তর দিয়েছি। দিদিভাই আগে যখন যেত বলতো মৌসুমী আমি যাচ্ছি, আমার চাবিটা ওখানে, আমার এটা এখানে, আমি শুনতাম না, আমি বলতাম সব আমি শুনে নিয়েছি, আমি তোমাকে কমপ্লিট করতে দেবো না কথা, তুমি ফিরে আসবে, এসে তোমার যা কিছু বলার আমাকে বলবে। কিন্তু এবার আমাকে কিছুই বলে গেল না, আমি কোনোদিন শুনতেও চাইনি দিদিভাইয়ের কোনো কথা। আমার এখানে ওই আছে তোমার বড় ছেলে, আমার দিদিভাই বলতো যে আমার ছেলেকে দিদিভাই আদর করে পচা বলেই ডাকতো, এবং যখন আমার ছেলে হয়েছে সে একটা প্যান্ট জামা কিনে নিয়ে গো আমার ছেলেকে কোলে ফার্স্ট সেই নিয়েছে, সেটাও আমি রেখে দিয়েছি দিদিভাইয়ের স্মৃতি হিসাবে। আমার ছেলের এত জামা প্যান্ট ছোটবেলার সব দিয়ে দিয়েছি, কিন্তু ওই একটা যেটা ফার্স্ট নার্সিংহোম থেকে এসছে সেটা আমি আজও রেখে দিয়েছি, দিদিভাইয়ের স্মৃতি এখন আমার মনে হচ্ছে। তো দিদিভাইয়ের মেয়ে, আমার মেয়ে, আমার ছেলে, আমার জায়ের ছেলে, দিদিভাইয়ের 3 জনের জন্য দিদিভাই পাগল হয়ে যেত। যেখানে আমার ছেলে যেত আমার টেনশন ছিল না, এই যে বাইকে করে করে ঘোরে আমার কোনো টেনশন ছিল, আমি তো মা, আমার ছিল, কিন্তু সব থেকে ছিল দিদিভাইয়ের বেশি। মৌসুমী আমি দাদাকে বলতো তুমি ফোন করো, মৌসুমী পচা, আমার ছেলেকে পচা বলতো, খেয়েছে জানো তো, ও হোটেলে পৌঁছেছে, মানে আমি ফোন করার আগে দিদিভাই, আমি আমার ছেলের মোটর বাইকের আওয়াজ জানতাম না, তো কি বলছো তোদের, কিন্তু আমি দিদিভাই বলতো ওই যে পচা চলে এলো। আমি যদি বলছে তোমার কাছে তো সেই দিন ফোনে শুনলাম এই খুব খারাপ খবরটা, তোমাকে খুব ক্লান্ত লাগছে একদম। তৌসিদি বলছেন যে কি হলো গো, কাঁদছো কেন? তারপর উনি বলছেন ওহো উনি তো হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল, সব সময় ফিরেছে গো। তো আমি দিদিভাই, আমি চলে গেছি বলেই মনে হয় চলে গেল। আমি দিদিকে রেখে গেছিলাম, জ্যাঠতো তো দিদিকে, যে তুমি দিদিভাইকে একটু দেখে রেখো। আমি দিদিভাইকে রোজ, আমার এই যে সব থেকে আমার বুটিক থেকে আমি যাই, আমার শাশুড়ি মার কাছে 5 মিনিট বসে
তার সঙ্গে দেখা করে আমি যখন দিদিভাইয়ের কাছে গিয়ে বসি, দিদিভাই বলে মৌসুমী তুমি এসেছো, আসো। আমি গিয়ে বসি দিদিভাইয়ের কাছে। তারপরে 9টা বেজে যায়। আমি বলি দিদিভাই এবার যাই, গোপালকে শুয়ে দিই, মার খাবার। মৌসুমী আর 5 মিনিট বসো। দূর বাবা, তুমি উঠে যাচ্ছ কেন, 5 মিনিট বসো না। আমি বলতাম না দিদিভাই আমি ওপরে উঠে। বলতো দূর বাবা এখনো সময় হয়নি, আর 1 মিনিট বসো না, আর 2 মিনিট বসো না। কেউ বলবে না আমাকে। আর তনুশ্রীদি বলছেন খুব কাছের মানুষ, অতি প্রিয় মানুষ, খুব ভরসার মানুষ চলে গেলে কি হয় আমি এখন বুঝতে পারছি। কেঁদো না, তোমার দিদিভাই সবসময় তোমার সাথেই আছে। সেটাই, কারণ আমি বাবলা আমাকে নিচ থেকে বকতো যে তুমি আর কত গল্প করবে, তুমি যাও উপরে গিয়ে খাবার গরম করো। দিদিভাই আমি কি খেতে ভালোবাসি, রান্না করলে আগে মৌসুমী। দিদিভাই নিচে যে রান্না করে, দিদিভাইয়ের রান্না আমার রান্না একজনই করে, আমরা ফিরেও দেখিনি। আমার ওপর থেকে আলু নিয়ে গিয়ে করলো কি, দিদিভাই ডিম নিয়ে এসে করলো। সত্যি কথা বলতে আমাদের যেমনি এদের 3 ভাইয়ের ভাব জড়িয়ে থাকে, তেমনি আমাদের 3 জায়ের মধ্যে আমাদের প্রচন্ড ভাব ভালোবাসা। কাউরির সঙ্গে এখনো পর্যন্ত আমার ছোট যা থেকে বড় যা থেকে আমরা 3 জন এতটা বন্ডিং আমার মনে হয় কোনো বাড়িতেই নেই। কিন্তু আমরা 2 যা যেন 2 যমজ বোন। তাই আমি বলছি আমি ঠিক জন্ম নেব, এবং দিদিভাইয়ের বোন বা দিদিভাইয়ের যাই হই না কেন, যদি দিদিভাই চিনতে পারে তাহলে অনুভবের মধ্যে, আমি জানি না সেটা হয় কি না, আমি চাই আমি তার যা হয়ে, আমি তার দিদি হয়ে যেন জন্মায়, বা বোন হয়ে যেন জন্মায়, এটাই আমি চাই। আমি লাইভে আসতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু নর্মাল জীবনে ফিরতে তো হবেই আস্তে আস্তে। বাড়িতে নিঃশব্দে দিদিভাই দাদাকে দিয়ে গেল। তার মা কিছুদিন আগে ব্রেন স্ট্রোক, আজকে 12 বছর ধরে দিদিভাইয়ের মা দিদিভাইয়ের কাছেই আছে, নিজের মা। তার ব্রেন স্ট্রোক হয়েছিল, তাকে সুস্থ করে দাঁড় করিয়ে দিয়ে নিজে চলে গেল। এর থেকে দুঃখ কি হতে পারে? তার মাকেও নিঃশব্দে আমার হাতেই সঁপে দিয়ে গেল, কারণ আমি পারবো না, তাকেও কোনোদিন ফেলতে পারবো না। আমার শাশুড়ি মা তো আছেনই, এত দায়িত্ব আমার কাঁধে দিয়ে গেল। আমি দিদিভাইকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি যে আমি তোমার মতো কতটা পারবো আমি জানি না, কিন্তু আমি সবাইকে আমার মতো করে আমি দেখবো, আমি কাউকে কোনো জায়গায় ফেলবো না। আজকে দাদাকেও জিজ্ঞেস করছি, জায়ের মেয়ে এসেছে, আবারও ফিরে যাবে, ওরা দুবাই চলে আসছে। আমি বললাম দাদা তুমি কি ননার সঙ্গে ফিরে যাবে তোমার অর্ঘ্যকে ছেড়ে? আমার ছেলে সবসময় দাদা ভক্ত, তুমি কি ফিরে যাবে? আমার ছেলে বড় একা হয়ে যাবে অর্ঘ্যটা। বলছে না মৌসুমী আমি যাব না ওখানে, কাঁদছে দাদা, আমি ওখানে কি করব, এখানে মা আছে। বলছে দাদা যেও না, যদি কোনো সময় যাও তুমি 1 মাস থেকে কিন্তু চলে এসো, আমরা পারবো না। আর তোমার অর্ঘ্য কিন্তু তোমাকে না দেখলে থাকতে পারবে না। আমার ছেলে দিদিভাইয়ের ইচ্ছে ছিল মুখাগ্নি করা, আমার ছেলেই করেছে মুখাগ্নি। দাদা সকালে বেলায় উঠেই, দাদাকে জানতো না যখন শুনলো, কেউ বাড়িতে বলতে পারেনি, দাদাকে বলার মতো সাহস কাউরির হয়নি। আমরা আসার পর বলেছি, দাদা সকালে উঠে বলেছে যে দাদা আমার ছেলেকে অর্ঘ্য বলে ডাকে, বলেছে অর্ঘ্যই মুখাগ্নি করবে। আমার ছেলে করেছে, আমার ছোট জায়ের ছেলে করেছে, 3 জন 3 জনকে ধরে জড়িয়ে আঁকড়ে ধরে দিদিভাইয়ের কাজ করেছে, এমনকি অস্থিটাও বিসর্জন দিয়েছে। আমি বললাম দিদিভাই তোমার কত ভাগ্য, দেখো তোমার 3 ছেলে মেয়ে কিন্তু তোমার জন্য কাজ করছে। আমি লাইভে আসবো, আসতে তো আমাকে হবেই, আমার এক্সিবিশনও আছে, আমার নর্মাল লাইফে তো আমাকে ফিরতেই হবে। পাঙ্গিদি বলছেন তুমি ভীষণ ভালো মানুষ, তুমি ঠিক সবার খেয়াল রাখতে পারো। সেটাই আমি আশীর্বাদ চাই। আমি দিদিভাইয়ের কাছে বলেছি আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার মা, আমার শাশুড়ি মা, দাদা, এদের যেন আমি খুব ভালো করে রাখতে পারি। এখন আমি সবাইকে দেখে রাখছি, আমাদের কাজ তো বলছেন আমার মায়ের 93 বছর বয়স, ভাই মায়ের দায়িত্ব আমার হাতে দিয়ে চলে গেল, তোমার কষ্ট বুঝতে পারছি। সেটাই গো। আর আমরা 2 জন মিলে
বললাম না, আমাদের খেতে না দিলেও আমাদের কোনো অসুবিধে নেই। আমি বিয়ের পর আমাদের দুজনের এত মানে স্মৃতি, এত স্মৃতি, পাতা উল্টালে প্রথম থেকে এসে সেই লেখাগুলো, আমাদের যে স্মৃতির লেখাগুলো মাঝখানে এসে শেষ হয়ে গেল। তারপরে সাদা খাতা আরো হয়তো লেখা হতো। দিদিভাইয়ের এমন কোনো কথা নেই মনের মধ্যে, তার মেয়ে বকলেও সেটা আমার কাছে কেঁদে বলতো। আমি বলতাম তোমার মা, মেয়েকে তো বকবেই দিদিভাই। দিদিভাইয়ের এমনও হয়েছে, শরীর খারাপ হয়েছে, নার্সিংহোমে ভর্তি, কাউরির হাতে খায়নি, দাদাকেও অ্যালাউ করেনি, কোনো নার্সকে অ্যালাউ করেনি। আমি দুবেলা গিয়ে তাকে খাইয়ে আসতাম। বাড়িতে এসেছে, আমি তাকে ভাত মেখে খাইয়ে দিতাম। আমাকে বলতো মৌসুমী জোর করে খাইও না, বমি করবো। বললাম করো, পরিষ্কার করবো, কিন্তু তোমায় খেতে হবে। আমি এরকম দাঁড় করিয়ে দিয়েছি দিদিভাইকে। শুভ্রা পাত্র বলছেন কান্না করো না মৌসুমী দি, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, তুমি ভালো থেকো। জানি আমাকে তো ঠিক করতে হবে, বি স্ট্রং। সেটাই, ঠিক তো হতেই হবে বলো। কিন্তু এই স্মৃতিটা আমি ভুলতে পারবো না। আমি এখন এই সব থেকে গিয়ে আমি কার সঙ্গে কথা বলবো? মার সঙ্গে কথা বলে যখন ওই যে ফ্লোরটা, আমাদের ফ্লোরটা এমন ভাবে আছে দরজা দেওয়ার মতো নয়, আমাদের মাঝখান দিয়ে সিঁড়ির ফ্লোরটা ওঠে যাতে সবাই সবাইকে আমরা দেখতে পারি। যখন আমি উঠবো তখন ওই ঘরটার দিকে আমি তাকাবো কি করে? কে আমাকে বলবে যে মৌসুমী আর 5 মিনিট বসো, মৌসুমী দূর, আর 2 মিনিট বসো, মৌসুমী দূর, এখনো সময় হয়নি, আর 1 মিনিট বসো? কে আমাকে বলবে বলো? কেউ বলবে না। এখন আর আমাকে বসো বসো করবে না। মৌসুমী চা খাবে, মাসিকে ডেকে সঙ্গে সঙ্গে মৌসুমী আমাকে চা খাও। তো আমি রোববার, আজকে বিগত 2 মাস রোববার আমি কোথাও বেরোইনি, কোনো জায়গায় যাইনি। আমি প্রত্যেকটা রোববার বাড়িতে থাকতে ভালোবাসি, আর সারা সন্ধ্যেটা আমি দিদিভাইয়ের সঙ্গেই কাটাতাম। সেটাও বলতো 2 মিনিট দেরি হলে, মৌসুমী দেরি হলো কেন নামতে? আলমারি গোছাচ্ছি। সব আত্মীয় স্বজনের কাছে সেটাও বলতো মৌসুমী আলমারি গুছিয়ে এক্ষুনি নামবে। অপেক্ষার পর অপেক্ষা করতো আমার জন্য। সেটার আমাকে কেউ বলবে না। শুধু সারা বাড়ি শুধু একটাই কানের কাছে বাজছে, হ্যাঁ গো হ্যাঁ গো। আমি ডাক্তার বলছেন আপনি ভালো থাকুন। জয়া রয়দি বলছেন ভগবান তোমায় এই সময় শক্তি দিন। সেটাই, আমি শক্তি পাচ্ছি না। আমি যে কি করে কি করব, আমাকে তো করতেই হবে, এটা তো আমাদের একটা প্রফেশনে ফিরতেই হবে। কিন্তু আমি যে কি করে ফিরবো? কত মানুষ পাড়ায় এসেছিল দেখতে, যে পুরনো রান্নার, যে আজকে 20 বছর আগেও যে রান্না করতো সে 10 বছর করেছে, এবং তার সঙ্গে আমার দিদিভাইয়ের আমার সঙ্গে যে কি সম্পর্ক সেটাও সে এসে এক্সপ্লেন করছিল। যে তোমরা তো এরকম ঘুরতে যেতে, খাতায় পাতায় লিখে রেখে যেতে কি রান্না হবে, হয়ে তোমাদের আর টিকি খুঁজে পেতাম না। আমরা লুকিয়ে দুজন মিলে কত ঘোরা, কত গল্প, কত আনন্দ। মানে আমাদের মধ্যে খালি আনন্দের স্মৃতি ছাড়া কিচ্ছু নেই। মানে আমাদের খেতে, বললাম না, খেতে না দিলেও হতো। আমরা সবাই মনে হয় 2 বোন। যাই হোক, ওই যে আমি বলেছি না, কোনো না কোনো সময়ে আমি তার বোন হয়ে জন্মাবো, আবারও সে অনুভব করে নিতে হবে। হয়তো এটাই আমি মনে করছি এখন, যে কোনো না কোনো সময় কোনো যুগে হয়তো আমরা দুজন বোনও ছিলাম, তাই এই যুগে এসে হয়তো আমরা দুজন মিলে আবার এক হয়েছি। সেটা অনুভবে বুঝতে পারছি, বা সেও পারতো। এইরকম হয়তো আবারও কোনো এক যুগে গিয়ে আমরা দুজন এক জায়গায় কোনো না কোনো ভাবেই আবার আমরা এক জায়গায় হব। তো এটার জন্যই অনেকেই আমাকে বলেছে আমি কেন লাইভে আসছি না, বা এটার জন্য আমি আজকে বলতে এসেছি। সমিতা চক্রবর্তী বলছেন তুমি ঠিক থাকো, কারণ সবাইকে যে তোমাকে দেখতে হবে বুঝতে পারছি, খুবই কষ্টের। সেটাই। সুপর্ণা দত্তদি বলছেন দিদি তুমি শক্ত হও, উনি যেখানেই আছেন ভালো আছেন। সেই, উনি ভালো মানুষ, উনি ভালো থাকবেন, কারণ ওনার মতো মানুষ হয় না। উনি যেমন দেখতে, যখন গেল তখন আমার বর বলছে রাত্রিবেলা আমাকে, মৌসুমী বৌদি ঠিক এইরকম ভাবে এসছে, মুখটা কি সুন্দর। আমরা সাজিয়ে দিয়েছিলাম তাকে লিপস্টিক দিয়ে, তাকে সবকিছু দিয়ে, এত সুন্দর লাগছে, এত সুন্দর যে আমি মানে এক্সপ্লেন করতে পারবো না তাকে যে কি সুন্দর লাগছে দেখতে। মানে এত গেছি শ্মশানে, সব বুড়ো মানুষ, তার মধ্যে আধবয়সী ওই মহিলা আমারই বয়সী, হয়তো 1 বছরের ছোট বড়। বিরাট ক্ষতি গো, কোনো কিছুর
সঙ্গে যা তুলনা হয় না, না। তবুও ঠিক হতে হবে গো। সেটাই, মানে আমি কোনোদিন যা ভাবতাম না, সেও আমাকে কোনোদিন যা ভাবতো না। এরা ভাইয়ে ভাইয়ে পুরো এক আত্মা হয়ে থাকে, তেমনি ভাইয়েরা থাকে, কিন্তু জায়েরা কতটা থাকে আমি জানি না। অনেক বাড়িতেই হয়তো জায়েরা আমাদের মতোই থাকে, আমাদের মতোই এত ভাব ভালোবাসা। কিন্তু এই যে ক্ষতিটা হলো, এটা আমি যতদিন বেঁচে থাকবো ওই হ্যাগো কথাটা আমার কান থেকে যাবে না, আর 5 মিনিট বসো কথাটা আমার কান থেকে যাবে না, কিছুতেই যাবে না। মানে বড় রানী রানীর মতোই গেল, সব ফেলে ছেলে দিয়ে। তাই ভাবি যে মানুষ আসে খালি হাতে, মানুষ চলে যায় খালি হাতে। আমার বলে কিছু নেই। এমনকি দিদিভাইয়ের যে টাকা পয়সা যা কিছু থাকতো সব আমার ছেলে হ্যান্ডেলিং করতো। ও হয়তো ওরও ভেতরটা ফেটে যাচ্ছে আর কি, সে একদম কঠোর ভাবে দি বলছেন এরকম সংসার পাওয়া বহু ভাগ্যের কথা। একদম। লিপিকা মিত্র দি বলছেন কি হয়েছিল, মানে ওনার একটু হার্টের প্রবলেম ছিল, প্রচুর সুগার, বংশগত সুগারে ভুগেছে প্রচুর, চোখটাও একটু হয়ে গেছিল, হার্টের প্রবলেম ছিল, কিন্তু খুব যত্ন করে রাখা হতো। কপালে আছে, আমি ছিলাম না। অনেকেই বলছে তুমি ছিলে না, হয়তো ওই টাইমে ওনাকে চলে যেতে হলো, তুলে নিল। আমি থাকলে হয়তো এতটা হতো না আমার মনে হয়। আমার ভুল হলো এখন যাওয়াটা। আমি ওই জন্যই নিজেকে একটু দোষারোপ করছি যে আমি কেন গেলাম। সবাই বলছে দেখো ব্যবসার ক্ষেত্রে তো এদিক ওদিক যেতেই হতো, উনি তো সুস্থ ছিলেন সত্যি, পুজো টুজো সব। আর দিদিভাইয়ের হাতের রান্না, সেটা তো না বললেই হবে না। মানে আমার তো মনে হয় যে এরকম রান্না মনে হয় কোনো মানুষের পারে না। এত ভালো রান্না, এত কাজের, এত আমি অনেক কিছু দিদিভাইয়ের থেকে শিখেছি। সত্যি কথা বলতে আমারই বয়সে, আমার থেকে ছোট বয়সে, আমার যে বয়সে বিয়ে হয়েছে তার থেকে অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, কিন্তু দিদিভাইয়ের যা বুদ্ধি, দিদিভাইয়ের যা রান্না, সব দিদিভাইয়ের কাছ থেকে আমার শেখা। আর দিদিভাই আমাদের সবাইকে, মানে বাড়ি শুদ্ধ সবাইকে আগলে রাখতো, সবকিছু দিদিভাইয়ের থেকেই শেখা আমার। আজকে আর কি বলবো, আমি দিদিভাইয়ের সাথে কথা বললে শেষ হবে না। ও পাতা অনেক লেখা হয়ে গেছে, বইয়ের অর্ধেক পাতা লেখা হয়ে গেছে। আমি সেগুলো বললে, আমাদের যা স্মৃতি, আমরা যা গল্প, আমাদের যা আনন্দ, সেসব বললে মানে এগুলো গল্পই হবে, একটা বই লেখার মতোই হবে। আরো হয়তো লেখা হতো, কিন্তু সেখানে থেমে গেল। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, যারা তার আত্মার শান্তি পাবে আমি জানি সেটা, তবুও তোমাদের কাছে আমার অনুরোধ, তার আত্মার শান্তি একটু কামনা করো। সেখানে যেখানেই যাক, ভালো থাকুক। নাতি আসবে বলে খুব আনন্দ, মানে মেয়েকে আমি আমার মেয়েই ভাবি। ওরা চলে আসবে 11 তারিখেই, সব চলে আসছে এখানে, মেয়ে এসে গেছে, নাতি আসবে বলে খুব আনন্দ। সেটাও বলছে যে হয়তো আমি এবার নাতিকে খাওয়াতে পারবো না, মৌসুমি খাইয়ে দেবে, স্নান করিয়ে দেবে, সব মৌসুমি করবে। আমাকে সে দায়িত্ব দিয়ে গেছে, করব আমি যতটা পারবো, আমি করব। আমি কথা দিয়েছি দিদিভাইকে ধরে যে আমি যতটা পারবো আমি করব, আমি কাউকেই ফেলবো না, কোনোদিন ফেলবো না। আমি যতদিন বেঁচে থাকবো, আমার শক্তি থাকবে, আমি ততদিন মন প্রাণ দিয়ে আমি সবাইকে দেখবো। যে যাকে বেশি ভালোবাসে সে সামনে থাকলে ছেড়ে যেতে পারে না, তাই তাকে ভগবান সরিয়ে দেয়। সত্যিই তাই, মানে আমার এত বড় একটা ক্ষতি হবে যে এরকম চলে যাবে, আমি ভাবতেই পাচ্ছি না। মানে আমাদের সবাই ভাবতো যমজ বোন, সবাই ভাবতো একই ঘরে 2 বোনের বিয়ে হয়েছে। এটা মানে সবজিওয়ালারাও এসে কোনোদিন জানতে পারিনি, বলতো তোমরা 2 বোনের মধ্যে কে বড় কে ছোট বিয়ে হয়েছে। আমরা যখন বলতাম আমরা বোন নই, আমরা 2 যা, অবাক হয়ে যেত, বলতে এটা হতে পারে না। এটাই সবাই বলতো আর কি, মানে অনেকেই জানে 2 বোন আমরা। যেখানেই যেতাম 2 বোন ছাড়া হতো না। আমরা যেখানেই যেতাম 2 জনই আমরা ঘুরতে যেতাম। একটা ছুঁচ কিনতে গেলেও আমরা সারাদিন ঘুরতাম, বকাও খেয়েছি বাড়িতে এসে অনেক, তাও আমরা বকা খাওয়ার পরও আমরা দুজনের মধ্যেই সব কথা রাখতাম। যাই হোক, চলে গেছে, আমাকে আস্তে আস্তে ফিরতে হবে। লাইভেও আমি আসব, কিন্তু মনটা আমার ওখানেই থাকবে, কিন্তু করতে হবে আমাকে। আমি আস্তে আস্তে লাইভেও আসবো, কারণ যেহেতু একটা প্রফেশন, আমাকে করতে হবে সব কিছুই। তাই আজকে আমি এসছি আমার শপে,
তোমাদের সামনে আমি এসছি বলার জন্য, কারণ অনেকেই শুধু আমাকে জিজ্ঞেস করছে যে কেন তুমি আসছো না, কেন তুমি ওখানে গেলে, কেন তুমি ওখানে লাইভ করছো না, কেন তুমি করছো না। কিন্তু সবাইকে আমি ইন্ডিভিজুয়াল ভাবে তো বলতে পারছি না কথাটা, তাই জন্য আজকে আমি লাইভে এসেই বললাম এই কথাগুলো। যাক, তো যা হয়ে গেছে, এই ক্ষতি তো আমি জীবনে, আমার এই ক্ষতিটা আমি কখনোই মেনে নিতে পারছি না। হয়তো সবাইকেই তো মানুষ একদিন মেনে নিয়ে চলতে হয় এগুলো, কিন্তু ভেতরে সবার মানে স্মৃতি থেকে যায়, আমারও থেকে যাবে যতদিন বাঁচবো আমি। কিন্তু ওই মানুষটাকে হয়তো পাবো কিনা আমি জানি না, যদি কোনোদিন পাই তাহলে এইভাবেই যেমন অনুভব করে এখন আমরা বেঁচে আছি, এইভাবেই আমরা আবারও বাঁচবো, এটাই। আজকে আমি আর কিছু বলবো না তোমাদের সামনে, তোমরা আত্মার শান্তি কামনা করো। আমি কাল কি পরশু থেকে আবার আমি লাইভে আসবো।